দুর্নীতি নিয়ে প্রায়ই বিভিন্ন কথা শোনা যায়। কেউ স্বীকার করুক বা না করুক, একটা দেশের উন্নতির সবচেয়ে বড় বাধা দুর্নীতি। তার সাথে যদি যুক্ত হয় বিলাসিতা, তাহলে কিভাবে একটা দেশ রাজা থেকে ভিখারিতে পরিণত হতে পারে তার উৎকৃষ্ট প্রমাণ নাইরু। স্বাধীনতা পাওয়ার মাত্র 2 দশক সময় পূর্ণ হওয়ার আগেই বিশ্বের দ্বিতীয় ধনী রাষ্ট্র হিসাবে জায়গা করে নেওয়া নাইরু কিভাবে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছালো। চলুন জেনে নেওয়া যাক নাইরুর ভিখারি হওয়ার করুণ কাহিনী। একটা সময় কয়েক মিলিয়ন বছর ধরে বিভিন্ন ধরনের সামুদ্রিক পাখির অভয়ারণ্য ছিল প্রশান্ত মহাসাগরের নাইরু অঞ্চলটি। তাদের ফেলে যাওয়া বর্জ্য কয়েক মিলিয়ন বছর ধরে জমতে জমতে উৎকৃষ্ট মানের ফসফেটের টিলায় পরিণত হয়। পরবর্তীকালে এই ফসফেটের টিলা নাইরুর জন্য বিশাল সম্পদ হয়ে ধরা দেয়। ফসফেট কৃষিকাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। নাইরুতে যে ফসফেট পাওয়া যেত সেগুলো ছিল পুরো পৃথিবীতে সর্বোৎকৃষ্ট মানের। 1906 সালে জার্মানরা প্রথম নাইরুর এই ফসফেট খনির সন্ধান পায়। প্যাসিফিক ফসফেট কোম্পানির নামে এখান থেকে তারা ফসফেট উত্তোলন শুরু করে। এ অবস্থা চলতে থাকে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা পরাজিত হলে ব্রিটিশ ফসফেট কমিশনের নামে নাইরু থেকে ফসফেট উত্তোলন চলতে থাকে। 1968 সালে নাইরু স্বাধীনতা লাভ করে। এবার তারা নিজেদের সম্পদ টিকিয়ে রাখার ব্যাপারে সচেতন হবে, এত বছরের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করবে, এমনটাই ভাবা হয়েছিল। কিন্তু না, ব্রিটিশ ফসফেট কমিশন কিনে নিয়ে নাইরু ফসফেট কর্পোরেশন নাম দিয়ে তারা পুরোদমে ফসফেট উত্তোলন চালাতে থাকে, আর সেই ফসফেট বিক্রি করতে থাকে পশ্চিমা বিশ্বের কাছে। সহজে নাইরুর সরকারের হাতে আসতে থাকে বিপুল পরিমাণ অর্থ। 1975 সালে নাইরুর সরকারি ব্যাংকে জমা হয় 25 বিলিয়ন মার্কিন ডলার। স্বাধীনতার পর এক যুগের অর্ধেক সময়ে কোনো রাষ্ট্রের এত বিপুল পরিমাণ অর্থের মালিক হওয়া বিরল ঘটনা বললেই চলে। নাইরুর এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে পরবর্তী কয়েক প্রজন্ম আরামে জীবনযাপন করতে পারত। তবে তারা এই অর্থ দেশের উন্নয়নে খরচ না করে নাইরু কর্তৃপক্ষ টাকা এমনভাবে ওড়াতে লাগলো যেন তা কোনোদিনই শেষ হওয়ার নয়। তারা এই অর্থ বিলাসী কাজে খরচ করতে থাকে। তারা দামি গাড়ি, বিলাসবহুল হোটেল এবং গল্ফ কোর্ট বানায়। নিজেদের দেশে খাদ্য উৎপাদন করার চেয়ে তারা বহির্দেশ থেকে খাবার আনার দিকে বেশি মনোযোগ দিতে থাকে। সেজন্য তারা 60টি বোয়িং বিমান কেনে। দুর্নীতি, অবাস্তব পরিকল্পনা, অব্যবস্থাপনা সবকিছু নাইরুকে নিঃস্ব করে দিতে শুরু করে। সরকারি লোকজন রাষ্ট্রের টাকায় বিদেশে বিলাসবহুল জীবনযাপন করতে শুরু করে। এর ফলে তারা প্রচুর পরিমাণ অর্থ পাচার করতে থাকে। প্রাকৃতিক সম্পদ তো একসময় ফুরিয়ে যায়, হলোও তাই। নাইরুর যেহেতু ফসফেট রপ্তানি ছাড়া আর কোনো রাষ্ট্রীয় উপার্জনের সুযোগ ছিল না, তাই দেশটির রাষ্ট্রীয় কোষাগারও ফাঁকা হয়ে পড়ল। নাইরু সরকারকে এবার অন্যান্য রাষ্ট্রের কাছে হাত পাততে হলো। অর্থ ধার নিয়ে তারা রাষ্ট্র চালাতে লাগলো। কিন্তু অন্য রাষ্ট্র থেকে ধার করা অর্থ তো ফেরত দিতে হবে। অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় নাইরুর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় দাতা দেশগুলো। সাথে বাজেয়াপ্ত হয়ে যায় পুরো জাতির ভবিষ্যৎ। পথে বসতে বাধ্য হয় পুরো নাইরু জাতি। এরপরে নাইরু সরকার ঘোষণা দিল $20,000 দিয়ে যে কেউ চাইলে নাইরুতে ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু এতে আরও হিতে বিপরীত হলো। নাইরুর অতি সাদাসিধে ব্যাংকিং ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মাফিয়া গোষ্ঠী $70 বিলিয়ন অর্থ পাচার করে এখান থেকে। সমুদ্র বেষ্টিত দ্বীপরাষ্ট্র নাইরুর দেশটি হতে পারত পর্যটক সমৃদ্ধ একটি রাষ্ট্র। দেশের কর্মকর্তা আর রাষ্ট্রপ্রধান যদি হয় দুর্নীতিপরায়ণ, তাহলে পরাধীন তো হতেই হবে। একসময়ের বিশাল প্রতিপত্তির মালিক নাইরুর বর্তমান করুণ দশা মনে করিয়ে দেয় রাষ্ট্র পরিচালনায় সর্বদা সচেতন থাকা দরকার, এবং দুর্নীতির ফলাফল হতে পারে মারাত্মক ভয়াবহ, যা একটি রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। প্রিয় ভিউয়ার্স, নাইরুর এই করুণ পরিণতি দেখে অন্যান্য দেশগুলোরও কি শিক্ষা নেওয়া উচিত নয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আমাদের পেজটি লাইক দিয়ে ফলো করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।